মেষ রাশির মে মাসের গোচর ফলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বাস্তবিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেখানে এখনো পর্যন্ত আপনার দৃষ্টি পৌঁছায়নি। অবশ্যই একটা জিনিস তো মানতেই হবে, যেখানে শনিদেব সেখানেই লজিক। আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলছে। গত 29শে মার্চ 2025-এ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করার পরপর থেকেই কিন্তু এই প্রভাবটা শুরু হয়েছে। বর্তমানে শনিদেব মীন রাশিতেই অবস্থান করছেন এবং এই বছরে কিন্তু তিনি কোনো রাশি পরিবর্তন করছেন না। কিন্তু এই মে মাসে একটি বড় পরিবর্তন হতে চলেছে। আগামী 17ই মে হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত পরিবর্তন, শনিদেবের নক্ষত্র পরিবর্তন। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন, আর তার প্রভাব কিন্তু পড়বে সমস্ত রাশির জীবনেই। মেষ রাশির ক্ষেত্রে এই প্রভাব একটু বিশেষ, কারণ আপনাদের বর্তমানে সাড়ে সাতি প্রথম পর্যায়ে চলছে। তাছাড়াও মে মাসে আপনার জীবনে দুটি বিরল সংযোগ রয়েছে। তার মধ্যে একটি আপনাকে সরাসরি সাফল্যের শিখরে তুলতে পারে, আর অন্যটির ফলে ভুল সিদ্ধান্ত নিয়ে নিলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। মনে রাখবেন, এটি কিন্তু শনিদেবের সংযোগ নয়, এটা কিন্তু অন্য গ্রহের খেলা। কোনটা আপনার ক্ষেত্রে হবে সেটা ভিডিও শেষে পরিষ্কার বুঝতে পারবেন। কিন্তু বিশেষ করে 11 থেকে 15ই মের মধ্যে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু আপনার আগামী কয়েক মাসের ভাগ্যকে নির্ধারণ করতে পারে। ভুল সিদ্ধান্তে সুযোগ হাতছাড়া হতে পারে, আর ঠিক সিদ্ধান্তে সরাসরি লাভ। আরও একটি কাকতালীয় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। এবার প্রকৃতি আপনাকে কিছু সংকেত দিতে চায়। এমন 6টি প্রাণী রয়েছে যাদের মধ্যে কেউ এই মে মাসে আপনার বাড়িতে আসতে পারে। মে মাসে এদের আগমন কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। প্রকৃতি যখন স্বর্গীয় বার্তাবাহক হিসাবে আবির্ভূত হয়, তখন কিন্তু কিছু নির্দিষ্ট প্রাণীর চৌকাট অতিক্রম করা গভীর কর্মফলের পরিবর্তনের সংকেত দেয়। আমরা কিন্তু এই অনাহুত অতিথিদেরও গুরুত্ব দিয়ে থাকি আধ্যাত্মিকভাবে, যেখানে তাদের উপস্থিতিকে গ্রহের ট্রানজিট এবং পূর্বপুরুষদের আশীর্বাদের সাথেই যুক্ত করা হয়। মনে করা হয় ওই 6টি প্রাণীর মধ্যে যে কেউ যদি আপনার বাড়িতে আসে, তবে বুঝে নেবেন গ্রহের অবস্থান পরিবর্তনের সাথে সাথেই কিন্তু তারা আপনার জন্য জরুরি কোনো সতর্কতা বা ভাগ্য বদলে দেওয়ার মতো ধন সম্পত্তির সুযোগ নিয়ে এসেছে। না, এটা কোনো লোভ দেখানো কথাবার্তা নয়, তার পেছনেও কিন্তু লজিক আছে। তাই বিষয়টিকে একদমই সাধারণভাবে নেবেন না। চলুন আগে বুঝে নিই মে মাসের চার্টে পুরো মাসে কি কি পরিবর্তন হবে, তারপর আমরা একে একে সব বিষয়গুলি বলবো। 11ই মে মঙ্গল মেষ রাশিতে আসবেন। 14ই মে শুক্র আপনার তৃতীয় ঘরে যাবেন। বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটি সংযোগ তৈরি হবে সেখানে। 15ই মে সূর্য আপনার দ্বিতীয় ঘরে যাবেন। 15ই মে বুধ আপনার দ্বিতীয় ঘরে যাবেন। অর্থাৎ একই দিনে 15ই মে সূর্য এবং বুধ আপনার দ্বিতীয় ঘরে চলে যাবেন, এবং সূর্য এবং বুধের সংযোগে কিন্তু একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। 29শে মে আবার বুধ আপনার তৃতীয় ঘরে যাবেন, যেখানে শুক্র এবং বৃহস্পতি একই সাথে অবস্থান করবেন। সেখানে বুধ প্রবেশ করার ফলে কিন্তু বৃহস্পতি, বুধ এবং শুক্রের একটি বিশেষ সংযোগ গঠিত হবে। এবং 17ই মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। কিন্তু পুরো মে মাসে বৃহস্পতি আপনার তৃতীয় ঘরেই থাকছেন, কেতু পঞ্চম ঘরেই থাকছেন, রাহু একাদশ ঘরেই থাকছেন, আর শনিদেব তো রয়েইছেন মীন রাশিতে আপনার দ্বাদশ ঘরে। তো এই 4টি গ্রহ কিন্তু মে মাসে কোনো রাশি পরিবর্তন করবেন না। এই 4টি গ্রহ কিন্তু দীর্ঘমেয়াদী গোচরের গ্রহ। আপনারা জানেন অনেকদিন পরপর তাদের গোচর হয়। 2027 সালে শনিদেব আপনার রাশিতে এসে যাবেন, তখন আপনার রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে, যা এখনও অনেক দেরি আছে। অগ্নিতত্ত্বের এই রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী, উদ্যমী এবং নেতৃত্ব দেওয়ার গুণ সম্পন্ন হয়ে থাকেন। আপনারা প্রচণ্ড সাহসী হন এবং যথেষ্ট আত্মবিশ্বাস থাকে। একবার কোনো বিষয়ে মাথায় ঢুকলে সেটা বের করা কঠিন হয়ে যায়, এবং সেই কারণে মেষ রাশিকে অনেক সময় ঠকে শিখতে হয়। কেউ কোনো ভালো কথা বুঝিয়ে বললে মেষ রাশি অনেক সময় সেটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারেন না। পরে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন শুনলে ভালো হতো। তবে মেষ রাশি যে কোনো কঠিন পরিস্থিতি সাহসের সাথে সামনাসামনি করতে পারেন। জলতত্ত্বের কোনো রাশির কাছাকাছি এলে সবসময় সহজে প্রভাব পড়ে তা নয়, কিন্তু মানসিক পার্থক্যের কিছু সুযোগ থাকে। যেমন আগুনে জল দিলে হয়, ঠিক সেই রকম। তবে এটা সরাসরি অর্থে না, কিছু প্রতীকী অর্থও থাকে। মেষ রাশির নেতৃত্বের গুণ জন্মগতভাবেই থাকে। মেষ নেতৃত্ব দিতে পছন্দ করেন এবং সব কাজে কিন্তু প্রথম সারিতে থাকতে চান। কিন্তু অনেক সময় হয় উল্টো, সমাজ সবসময় আসল নেতা চিনতে পারে না, আর ঠিক তখন কিন্তু এই মেষ রাশি ভুল মানুষের প্রভাবে পড়ে যান। তখন মেষ রাশি নিজের ওপর সন্দেহ করতে থাকেন, নিজের ভাগ্যকে দোষ দেন। কিন্তু মেষ রাশিকে মনে রাখতে হবে, শুধু নেতৃত্ব নয়, নিজের সিদ্ধান্তে ভারসাম্য রাখাও দরকার। তাই আগে নিজের অবস্থান শক্ত করুন, তারপর নেতৃত্ব দিন।
মেষ রাশি বেশিরভাগ সময় প্রাণবন্ত থাকেন এবং নতুন কিছু করার জন্য উদ্যমী থাকেন। তবে আগেই বলেছি, জলতত্ত্বের রাশির কাছাকাছি বা কিছু ভিন্ন মানসিকতার মানুষের সঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটা স্থায়ী প্রভাব ফেলে না। মেষ রাশির জাতক জাতিকারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসেন, তাই ব্যবসা মেষ রাশির জন্য একটি ভালো বিকল্প হতে পারে। অনেকেই চাকরিতেও নিজেকে স্বাধীন মনে করেন, কিন্তু সব ক্ষেত্রে তেমন সুযোগ থাকে না। তাই চাকরি মানে পুরো স্বাধীনতা নয়, বরং নিয়মের মধ্যে কাজ করা। আপনি নিশ্চয়ই জানেন, অধীনস্থ মানেই হলো অন্য কারো নির্দেশ অনুযায়ী কাজ করা। সে ব্যক্তির পদ যত বড়ই হোক না কেন, তার মাথার ওপর কেউ না কেউ থাকবেই, যা মেষ রাশির জন্য অনেক সময় চ্যালেঞ্জিং হয়। যেহেতু আগেই বলেছি মেষ রাশি নেতৃত্ব দিতে পছন্দ করেন, তাই একজন নেতা কি সবসময় অন্য নেতার দেখানো পথে চলবেন? তাই চাকরির ক্ষেত্রে তাদের প্রথম চ্যালেঞ্জ এখানেই শুরু হয়ে যায়। মেষ রাশি সহজাতভাবে খুবই মহৎ, দয়ালু এবং বিপদে মানুষের পাশে দাঁড়ান, কিন্তু অনেক সময় দেখা যায় বিপদ কেটে যাওয়ার পর মানুষ সেই সাহায্য ভুলে যান। বেশিরভাগ ক্ষেত্রে মেষ রাশির কৃতিত্ব পুরোপুরি পাওয়া যায় না, তাই মেষ রাশির মধ্যে কিছুটা রাগ বেশি থাকতে পারে, যা অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। তবে সেই রাগ দীর্ঘস্থায়ী হয় না, তারা পরে বুঝতে পারেন, কিন্তু তখন হয়তো দেরি হয়ে যায়। কখনো কখনো আবেগের চাপে মেষ রাশি নিজের সিদ্ধান্তে বেশি দৃঢ় হয়ে যান, যা অন্যদের কাছে আক্রমণাত্মক মনে হতে পারে। কিন্তু মেষ রাশির ভালো গুণ অনেক বেশি। এরা দ্রুত কাজ শেষ করতে পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন, সম্পর্কের ক্ষেত্রে এরা আবেগপ্রবণ এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন। অন্য চাকরির তুলনায় নেতৃত্বমূলক কাজে কিন্তু তারা অনেক ভালো করেন, যেমন খেলাধুলা, প্রতিরক্ষা বা দল পরিচালনার কোনো কাজ যদি থাকে। যাই হোক, আগে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। আপনাকে যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা অবশ্যই খেয়াল রাখুন। মনে রাখবেন, জলতত্ত্বের রাশি আপনার সরাসরি শত্রু না হলেও তাদের চিন্তাভাবনা আর আপনার চিন্তাভাবনার মধ্যে গভীর পার্থক্য থাকতে পারে, তাই অকারণে অনুমান করবেন না। তো প্রথমে আমরা রহস্য উন্মোচন করব, যা আসলে আপনি কোথাও জানতে পারবেন না। সাড়ে মানেই একটি কঠিন জীবন, এই ধারণা মানুষকে কোনো কাজ করতে দেয় না, শুধু ভয় দেখায়। এই করলে এই হয়ে যাবে, সেই করলে সেই হয়ে যাবে, কেউ যেন দেখছে, শুনছে, ইত্যাদি ইত্যাদি। আসলে ব্যাপারটি কিন্তু তা নয়। কেউ শোনেও না, কেউ দেখেও না, বরং এগুলি সব এনার্জি হিসাবে কাজ করে। কারণ মনে প্রশ্ন থাকতেই পারে যে তাহলে সবাই যে বলছে সাড়ে মানেই কষ্টের দিন শুরু, এটাও একটা প্রতীকী সতর্কবার্তা। আগেকার দিনে মানুষকে সহজে কিছু বোঝানো যেত না, কারণ তাদের মধ্যে একটি ভীতি কাজ করত। নতুন শিখতে তারা কোনোভাবেই আগ্রহী ছিলেন না। যা জানতেন বা শুনতেন সেগুলি আঁকড়ে ধরে বসে থাকতেন। এখনো যে এটা হয় না তা না, তবে আগের তুলনায় এখন অনেকটাই কমেছে, বিশেষ করে যেখানে শিক্ষার আলো ভালোভাবে পৌঁছেছে। এই গোচর ফলেই দেখুন না, যখন আমরা একটি পরিষ্কার ছক দিই, নাম্বারিং করে দিই, তখন অনেক ব্যক্তি সেটিকে আলাদা মনে করেন বা ভুল মনে করেন। যেমন মেষ রাশি কালপুরুষের 1 নাম্বার ঘর, তাহলে পরের ঘর বৃষ রাশি। আবার বৃষ রাশির ক্ষেত্রে কালপুরুষের 2য় ঘর বৃষ রাশি হলেও বৃষ রাশির কাছে কিন্তু বৃষ রাশিটাই 1 নাম্বার হবে। তখন মেষ হয়ে যাচ্ছে বৃষ রাশির দ্বাদশ ঘর, আর মিথুন রাশি হচ্ছে 2য় ঘর। তা এমনটা হচ্ছে কারণ সকলে একটা বিষয়ে অভ্যস্ত। সূর্য মেষে থাকলেও মানেই বৃষ রাশি সেই ব্যক্তি ভাবছেন এটাই বৃষের 1 নাম্বার ঘর। মানে যারা ভুল বুঝে আছেন তারা মেষ রাশিকেই সব রাশির প্রথম ঘর হিসাবে ধরছেন। এটা বরাবর বলা হয়নি, যাতে মানুষ ভুল বুঝেই থাকে এবং নিজে নিজে ক্যালকুলেশন করে নিতে না পারেন। এবার যখন তিনি মেষ রাশিকে 1 নাম্বার হিসাবে ফলাফল আশা করছেন, তখন দেখছেন সব উল্টো ফল আসছে। কারণ দ্বাদশ ঘর আলাদা ফল দেয়, প্রথম ঘর আলাদা ফল দেয়, এটা কোনোভাবেই মানতে নারাজ। তখন তিনি ভাবছেন তাহলে এই সকল কিছু ভ্রান্ত এবং মিথ্যা। কিন্তু যিনি পরিষ্কার চার্ট দেখে মনে মনে কল্পনা করে বা লিখে হিসাব করছেন, তিনি সুখে আছেন। তিনি আগে ভাগেই বুঝে গেছেন যে আগামীতে কি হতে পারে। তো সমস্যাটা অনেকটা এইরকম। এখানে লজিকটা বুঝতে হবে। এখনও যদি সেই ব্যক্তি দম ধরে আছেন যে মেষ রাশি সব রাশির 1 নাম্বার ঘর, তাহলে সব রাশির ফলাফল এক হয়ে যাবে। আবার যে ছবিগুলি আছে সেগুলির কোনো একটি যদি অন্য স্টাইলে দেওয়া হচ্ছে, তখন ব্যক্তি কিন্তু সেটিকে অন্য কিছু ভাবছেন। যে সকল ইমেজে কপিরাইট আছে সেগুলি তো আর সবাই ব্যবহার করতে পারে না, তাই স্বাভাবিকভাবেই অন্যরকম স্টাইল দিতে হচ্ছে। কিন্তু মেষ রাশির সেই ব্যক্তি এত সব জানেন না, কপিরাইট আসবে কি না সেসব তুমি বোঝো, আমাকে আমারটা বুঝিয়ে দাও, আমার মতো করে বুঝিয়ে দাও, তাহলেই হবে। কিন্তু যেহেতু এই ব্যক্তি সংখ্যায় কম, তাই ওই 1-2 জনের জন্য নিশ্চয়ই কেউ এত পরিশ্রম করবেন না। তো সেই রকম 7.5-র ক্ষেত্রেও হয়েছে। ঋষিমুনিরা একরকম বোঝাতে চেয়েছেন, আর কিছু ব্যক্তি সেটিকে অপব্যাখ্যা করে গেছেন, আর আমরা সেটাকে শুনে শনিদেবকে ভিলেন হিসাবে দেখেছি। এটা ভুল। আবারও বলছি, শনিদেব খারাপ নন, বরং শনিদেবের বার্তা হচ্ছে তুমি স্বাবলম্বী হও, কারোর বশবর্তী হয়ে চলবে না, কারোর ওপর নির্ভর করবে না। সেটা যদি তোমার পরিবারও হয়, তো তারপরেও কিন্তু তোমাকে সেই মোহের জাল থেকে বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। শনিদেব হলেন সেই সমস্ত সন্তানদের মধ্যে একজন যিনি নিজে আসলেই প্রতিষ্ঠিত।
যেমন মুখার্জি বাবু একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, তাকে সবাই এক নামেই জানেন, কিন্তু তার সুপুত্রকে কেউ চেনেন না। সুপুত্র পড়ছে মহা সমস্যায়, এত কিছু করছে, তারপরেও নাম হচ্ছে শুধু বাবার। ছেলের কোনো সামাজিক প্রতিষ্ঠা নেই। তখন ছেলে করলো কি, সেই ঘর থেকে বেরিয়ে গেল, তারপর একটি ভাড়া বাড়িতে থাকতে লাগলো। তারপর দেখা গেল সেই ছেলের ভালো নাম ডাক হলো, সমাজ তাকে চিনলো, সে সামাজিকভাবে প্রতিষ্ঠা লাভ করলো। সেক্ষেত্রে কি মুখার্জি মশাইয়ের পরিচিতি কমে গেল? হ্যাঁ, কিছুটা কমলো। লোকে যখন বলতে শুরু করলো মুখার্জি মশাইয়ের ছেলে আলাদা থাকে, এই করে, তখন সবাই জানলো যে সে বাবার পয়সায় খায় না। কিন্তু রোজগার সে আগেও করতো, নিজের খরচ সে আগেও চালাতো, কিন্তু তারপরেও লোকে বলতো বাপ আছে তাই চলছে। তো এই কথাটির বিরোধী হলেন শনিদেব। কাহিনীতেই আছে রবি শনি পিতা পুত্র একে অপরের শত্রু। কিন্তু কেন? কারণ সূর্যদেব একাই নাম পেতেন। শনিদেব যদি সূর্য পরিবারেই থেকে যেতেন তাহলে শনিদেবকে কেউ সেইভাবে চিনত না, জানতো না, সবাই বাবার কাছে এসে ভিড় জমাতো। তাই শনিদেব এমন কিছু করলেন তাতে দেখা গেল কেউ সূর্যদেবের অনুসারী হয়ে গেলেন, আবার কেউ শনিদেবের অনুসারী হলেন। ঠিক এটাই শনিদেব বোঝাতে চান। তাই শনিদেবের প্রধান নীতিই হচ্ছে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাও। কমফোর্ট জোন মানে হচ্ছে যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আরাম বোধ করছেন, সেখানে কোনো বড় কাজ হতে পারে না। নরম বিছানা ছেড়ে যখন ব্যক্তি শক্ত বিছানায় শোবে, তখন সেই রকম নরম বিছানা নিজে কেনার চেষ্টা করবে, নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে, তখন আসবে সাফল্য। যেখানে অনেক বাধা আসবে, যা একজন ব্যক্তিকে বারবার শেখাবে যে নিকট ভবিষ্যতে যত বাধাই আসুক না কেন, তুমি তোমার সিদ্ধান্ত অটল থাকবে, তুমি তোমারটা বুঝবে, লড়াই করে আদায় করে নেবে। তো শনিদেবকে বুঝতে বা সাড়ে সাতির রহস্য বুঝতে প্রথমেই আপনাকে যে কোনো শর্টকাট থেকে বেরোতে হবে, অধৈর্য থেকে বেরোতে হবে, অশান্ত অস্থির মনোভাব এড়াতে হবে, যে কোনো দ্বন্দ্ব যা মঙ্গলের প্রভাব থেকে আসে তা থেকে বেরোতে হবে। তবেই কিন্তু শনিদেবকে বোঝা সহজ হবে। এমনকি কাহিনী অনুসারে শনিদেবকে এতটাই শক্তি দেওয়া হয়েছে যে কোনো দেব দানব মনুষ্য সর্প গন্ধর্ব ভূত প্রেত যেই হোক না কেন, সবার ইহজন্মের কর্মের হিসাব নিকাশ কিন্তু শনিদেবই করবেন। কোথাও কোনো কাহিনীকে রোচক বানানোর জন্য দেখানো হয়েছে শনিদেবকে বেঁধে রাখা হয়েছে, তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু সেসব ভ্রান্ত। তাকে এভাবে বেঁধে রাখা যায় না, কারণ তিনি স্বয়ং বিধির বিধান, এটা কেউ খণ্ডাতে পারে না। এমনকি নিলাম পড়লেও বেঁধে রাখা যায় না। নীলার কিছু অন্য গুণাগুণ আছে, তা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু আজ আমরা এমন কিছু বিষয় আলোচনা করছি তা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে শনিদেবের এই সাড়ে সাতির শক্তি আপনার শত্রু নয়, আপনার বন্ধু হয়ে যাবে। এটা আপনার জীবন গড়ে দেবে, এটা আপনাকে সাফল্যের শীর্ষে তুলবে। শনিদেবের উক্তি হলো সঠিক পথে এসো, নচেত তোমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমাকে বাধ্য করবে। এটা সাড়ে সাতি শুরু হওয়ার আগের পরামর্শ। আপনি যতক্ষণ কোলে বসে থাকবেন ততক্ষণ আপনি রাজপুত্র, কিন্তু রাজা নন। আর রাজপুত্র হয়ে রাজাকে কখনোই হারানো সম্ভব না, সেই রাজা যতই খারাপ হোক। তাই সেই রাজপুত্র পদবি ত্যাগ করতে হবে এবং ডাউন টু আর্থ হয়ে সেই সকল মানুষের সাথে মিশতে হবে যারা রাজার অনুসারী নয়, তাদের নিজের অনুসারী করতে হবে। অর্থাৎ এটা সহজভাবে বোঝা কোনো কোয়ান্টাম ফিজিক্স নয়, সাপ সাপ একটাই নির্দেশ, ভক্তি থাক, বিনয় থাক, বিপদে পাশে থাকো, কিন্তু মায়া কাটাও, মোহ কাটাও। দেখবেন কোনো 15 বছর পর্যন্ত একটি ছেলে বা মেয়ে 18 কি 20 বছর বয়সের থেকে একটু আলাদা হয়। যখন বয়স 10 থেকে 15-র মধ্যে হয় তখন সে হাসে, বিভিন্ন কথা বলে, সবাইকে আপন ভাবে। তখন যে তাকে নিজের আলফা বানিয়ে নিতে পারে সে তখন তার হয়ে যায়, অন্তর মন তাকে গুরুর আসনে বসিয়ে নেয়। কিন্তু একটা বয়স পর, অর্থাৎ 18 থেকে 23-এর মধ্যে আর তাকে কেউ নিজের অনুসারী করতে পারে না বা আলফা বানাতে পারে না। সে ছোটবেলার থেকে যাকে আলফা বানিয়ে রাখে, সে যতবার ডাকবে, সে যা বলবে সেটাই সে গুরুত্ব দিয়ে শুনবে। তার থেকে কোনো লাভ হবে না লস হবে সে জানেও না, জানতেও চায় না। ঠিক সেই রকম একটি সাম্রাজ্য তৈরি করতে সেই হাজার হাজার আলফা তৈরি করার প্রয়োজন হয়, যারা একসময় বড় হয়ে রাজার আসনে বসায়। তারা যতই শক্তিশালী হোক, তাদের গুরুকে কখনোই অমর্যাদা করবে না, নিজের শক্তি প্রদর্শন করবে না। তো সাড়ে সাতি হলো সেই সময়কাল যা শুরুর সূচনা করে। এবার যিনি এই সাড়ে সাতি আসার আগেই নিজের সাম্রাজ্য করতে ব্যস্ত হয়ে পড়েছেন, তার তো কোনো চিন্তা নেই, কারণ সে শুরুটা অনেক আগের থেকেই করে ফেলেছে। সে অনেক বাধা পার করে এসেছে। এখন সে সব জেনে গেছে কে ভালো কে মন্দ, কে তাকে কিছু দিতে চায় এবং কে তার কাছে কিছু নিতে চায়। চাকরি বা ব্যবসা শুরুটা কিন্তু খুবই কষ্টের হয়, কিন্তু মনে থেকে যায়। শুরুটা সবাই মনে রাখেন, আমি এই সময়ের মধ্যে দিয়ে গেছি, কেউ বলেন আমি ওই সময়ের মধ্যে দিয়ে গেছি। কিন্তু যারা কোনোদিন কর্মকে বুঝতেই পারেনি, কর্ম কি জানেই না, তারা ঠিক তাদের মূল কর্ম অর্থাৎ চেষ্টা শুরু করে এই সাড়ে সাতির সময়। এটা করতে তখন বাধ্য, তখন আর কোনো ভয় থাকে না, ডু অর ডাই এরকম একটা সিদ্ধান্ত আসে, এটা আমাকে করতেই হবে। কেউ নিজের থেকে শুরু করে আর কাউকে জোর করে শুরু করাতে হয়। এত রহস্য কেউ উন্মোচন করতে চাইবে না, কারণ শনিদেব একটি শক্তি, কোনো দেহধারী মানুষ নন। কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম, একজন ব্যক্তি ভগবান শিবের ত্রিশূল নাকি মাটি খুঁড়ে পেয়েছেন বলে দাবি করছেন।
এবং তিনি বলছেন ভগবান শিব নাকি ত্রিশূল ব্যবহার করতেন, অর্থাৎ তিনি শিবকে মৃত বোঝাতে চাইছেন, মানুষ বোঝাতে চাইছেন। কেউ এই করতেন শব্দটির গুরুত্ব না বুঝেই কিন্তু ওম নমঃ শিবায় কমেন্ট করছেন। যাই হোক, আমার একটু হাসি পেয়েছে। ত্রিশূল ফেলে চলে গেলেন, দেবরাজ ইন্দ্র তার বজ্র ফেলে চলে গেলেন, আর সব আমরা মন দিয়ে বিশ্বাস করলাম তারা নাকি সবাই মারা গেলেন। ও এটাই বোধহয় ভক্তি, দেখতে পায় না অর্থাৎ নেই, মরে গেছে। এমন ভক্তি থাকার চাইতে নাস্তিক হওয়া অনেক ভালো। আসলে এই গোটা পৃথিবীতে সুপার ন্যাচারাল পাওয়ার নেই বলাটাও একটা বোকামি। আছে, আমরা বিশ্বাস করি, কারণ যদি কোনো ব্যক্তি মহাশক্তিশালী হয়ে থাকেন তিনি সচরাচর ক্যামেরার সামনে আসবেন কেন? এলেই তো সর্বনাশ। যে কোনো দেশের সরকার তাকে একটি থ্রেট হিসাবে দেখবে। তারা ভাববে আমাদের মাথার উপরে কেউ থাকবে নাকি। তারা ছক কষবে কীভাবে সেই ব্যক্তিকে ফাঁদে ফেলে ল্যাবে বন্দি করে তার শরীরের অর্গানকে কাজে লাগিয়ে বিভিন্ন স্বার্থসিদ্ধি করা যায় এবং পুরো ক্রেডিট নিজেদের পাওয়া যায়। ব্যক্তি হয়তো গভীর তপ করে সেই শক্তি অর্জন করেছেন, এবার তিনি শান্তিতে কোনো জঙ্গলে বা লোকালয়ে অবস্থান করছেন, কিন্তু যখন মানুষ জানবে এমন কোনো শক্তি রয়েছে যা কিনা নয়কে হয় করে দিতে পারে, তখন ভিড় জমাবে, সেই সাধকের শান্তি নষ্ট হবে, সেখানে আবার হোটেল মোটেল বাজার তৈরি হবে, তাকে স্পেশাল ভিআইপি সম্মান দেওয়া হবে। কিন্তু কি হবে? সেই ব্যক্তি আসলে বন্দী হয়ে যাবেন, সোনা শিকলে বেঁধে রাখার মতো হবে। তাই এমন ব্যক্তি অবশ্যই ছিলেন, কিন্তু তিনি সচরাচর কাউকে দেখা দেন না। একটি উদাহরণ আছে, মহাবতার বাবাজি লাহিড়ী মহাশয়, যিনি অসীম শক্তির অধিকারী ছিলেন, কিন্তু লাহিড়ী মহাশয় কোনোদিন বড়াই করেননি বা ক্যামেরার সামনে আসেননি। তিনি একটি চাকরি করতেন, একটি সহজ জীবনযাপন করতেন। আচ্ছা, যারা এই লাহিড়ী মহাশয় সম্বন্ধে আরও গভীরভাবে জানতে চান, অবশ্যই আমাদের ভিডিও আগের থেকেই চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই রকম শক্তিই মূল। যারা চেষ্টা করছেন জীবনে কিছু করার, তাদের তো কোনো ভয় নেই, ভয় তো তাদের যারা অন্যায়ের পথে হেঁটে চলেছেন। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, সাড়ে সাথীকে ভয় নয়, জীবনের আসল খেলা শুরু হিসাবে দেখুন। আপনি যা করতে পারেননি তাও এবার আপনি করতে বাধ্য, যেন তেন প্রকারে। হ্যাঁ, এখানে কিছু নেগেটিভ এনার্জির খেলাও আছে। শনিদেবের এনার্জিকে নষ্ট করা যায় না ঠিকই, তবে সেই এনার্জির সাথে কিছু নেতিবাচক বা নেগেটিভ এনার্জি অবশ্যই আসতে পারে, তবে সেটা কিন্তু শনিদেবের নয়, অন্য গ্রহের। যেমন রাহু, কেতু, এই গ্রহগুলির এনার্জি যখন শনিদেবের এনার্জির সাথে মিশে গিয়ে আপনার কাছে আসে, তখন কিন্তু আপনি মিশ্র ফল পান, বাধা আরও বেড়ে যায়। তখন কিন্তু সেটা কাটানোর দরকার পড়ে। এটা অনেকটা পায়েসে বিষ দেওয়ার মতো। কেউ আপনার জন্য পায়েস পাঠাচ্ছে, মাঝ রাস্তায় সেই পায়েসে কেউ বিষ মিশিয়ে দিয়েছে, আপনি তো জানেন না, আপনি সেটা খেয়ে ফেলেছেন আর অমনি ফুড পয়জন হয়ে গেছে। এবার যিনি পায়েস পাঠিয়েছেন তিনি দোষ পাচ্ছেন, তাকেই আপনি শত্রু হিসাবে দেখছেন। তো শনিদেব বানিয়েছেন সেই পায়েস, আর বিষ মিশিয়েছে রাহু বা কেতু। তো রাহু বা কেতু ছায়াগ্রহ, তাদের দেখা যায় না। তাই জন্মকালীন ছকে শনিদেবের অবস্থান যদি এমন সব গ্রহের সাথে হয়, তখন কিন্তু সেটি অবশ্যই আপনাকে জেনে রাখা দরকার, নয়তো শনিদেবকে দোষারোপ করাই সার হবে, জীবনে কঠিনতা কোনোদিন কমবে না। রাহুর কাজ দুই রকম। এক, রাহু যে কোনো সফল ব্যক্তিকে প্রথমে আরও সফল বানিয়ে দেয়, প্রচুর অর্থের মালিক বানায়, সব শক্তি তার পায়ে এনে দেয়, তাকে অহংকারী করে তোলে। মঙ্গল তখন সেই ব্যক্তির মধ্যে ক্রোধের সৃষ্টি করে, তাকে নৃশংস করে তোলে, যাতে সে অত্যাচারী হয়ে ওঠে, আস্তে আস্তে সবার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে সেই ব্যক্তি পতনের দিকে যায়। কেতুকে অবুঝ বলা হয়, সে জানেই না সে কি করছে, আর তার তো মাথা নেই, অমৃতের যোগানে একটা শরীর বেঁচে আছে, সে আন্দাজে তীর মারবে, কিন্তু কার গায়ে লাগবে সে জানে না। কিন্তু তাকেও সহজে বোঝানো যায়, যেমন একটি শিশু বা বাড়ির পোষ্য, তাদের ট্রেন করে শেখাতে হয়। কিন্তু রাহুকে আপনি শেখাতে পারবেন না। রাহুর দ্বিতীয় কর্মটি হলো যে কোনো কিছুতে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। একটা ভালো কাজ হচ্ছে, সেখানে কিছু ভুল করে দেওয়া, একটি কলঙ্ক তৈরি করে দেওয়া। রাহুর জন্য শনিদেবের মূল বক্তব্যই হলো রাহু নিজেই একটা সমস্যা। তবে রাহুর ভক্তি করাও কিন্তু খুব সহজ নয়। রাহু মন্ত্র একদিনে 18,000 বার জপ করতে হয়, তবেই নাকি রাহুর কাছে এমন কিছু পাওয়া যায় যা কিনা কোনো দেব দানবও দেয় না। রাহু কিন্তু একদিকে ছায়াগ্রহ, আবার অন্যদিকে ব্রহ্মলোকের দ্বারপাল। যেমন বিষ্ণুলোকের দ্বারপাল ছিল জয় এবং বিজয়, যার মধ্যে জয় ছিলেন রাবণ, যিনি অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছিলেন। সেই কাহিনী ভিন্ন। যারা রাবণকে অযথা গালিমন্দ করেন তারা না জেনেই করেন, তার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত এই পৃথিবীতে নেই। তার সমতুল তো দূরের কথা, কাছাকাছি যাওয়ার ক্ষমতাও নেই। সব তন্ত্র মন্ত্র যন্ত্র বেদ পুরাণ উপনিষদ সমস্ত ব্রহ্মাণ্ডের যত বিদ্যা তার মধ্যে ছিল, আর বিজ্ঞান তো তার কাছে একটা নিছক খেলার পুতুলের মতো ছিল। তো তার সাথেও এমনটাই হয়েছিল। মহাদেবকে তিনি নিজের করে পেতে চেয়েছিলেন। তিনি জানতেন মহাদেব বিনা পুরো সৃষ্টি চরাচরে একটি পাতাও নড়বে না। তিনি কাছে থাকলে কেউ তাকে কোনোদিন শেষ করতে পারবে না। চারিদিকে শুধু তারই সাম্রাজ্য থাকবে। কিন্তু পৃথিবীর নিয়ম, জন্মিলেই মরিতে হইবে। কিন্তু রাবণের দেহ শেষ হয়ে গেলেও রাবণের এনার্জি অমর, তাকে তো মারা যায় না।
সে যার মধ্যে প্রবেশ করবে তার মধ্যে সব থাকবে, কিন্তু অহংকার সমান সমান থাকবে এবং একইভাবে তারও শেষ হবে। জয় তো আবার ফিরে গেলেন বিষ্ণুলোকের দুয়ারপাল হয়ে, কিন্তু রাবণ নামক চিন্তাধারা থেকে গেল এই পৃথিবীতেই। আশা করি সরস্বতীর রহস্যটি আমরা আপনাকে বোঝাতে পেরেছি। এখন সময় এসেছে সেই বিষয়টি জানার, এমন 6টি প্রাণী যার একটি অন্তত আপনার বাড়িতে প্রবেশ করতে পারে এই মে মাসে। অবশ্যই কারণ ছাড়া কিছুই হয় না, গোচর সেরকমই আছে, তাই এমনটা। যদি সচক্ষে সেটা দেখা যায় তো খুব ভালো কথা, তাহলে প্রকৃতি আপনাকে কিসের সংকেত দিচ্ছে তা আপনি জানতে পারবেন। হঠাৎ যদি বাড়িতে কালো পিঁপড়ের সংখ্যা বেড়ে যায়, বিশেষ করে খাবারের জায়গায়, তাহলে এটা কিন্তু অর্থ বৃদ্ধির ইঙ্গিত। ছোট ছোট সুযোগ আসতে পারে যেগুলিকে অবহেলা করা চলবে না। গিরগিটি দেখা অনেক সময় বড় পরিবর্তনের সংকেত দেয়। আপনার জীবনে হঠাৎ কোনো পরিস্থিতি বদলে যেতে পারে, কাজ, সম্পর্ক বা সিদ্ধান্তে যে কোনো ভালো পরিবর্তন হতে পারে। যে পরিবর্তনকে আপনি ভয় পাচ্ছেন সেই পরিবর্তনই হয়তো আপনার জীবনের উন্নতির দুয়ার খুলে দেবে। প্রজাপতি মানেই কিন্তু শুভ বার্তা, নতুন শুরু, নতুন সম্পর্ক, মানসিক শান্তির আগমন। আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে। খেয়াল রাখবেন, যদি প্রজাপতি আসছে মে মাসে, আপনার বাড়িতে বারবার আসছে। কাক সাধারণত পূর্বপুরুষ বা অতীতের কোনো অসমাপ্ত বিষয়ের ইঙ্গিত দেয়। হঠাৎ কাকের ডাক যদি বেশি শুনতে পান আপনার বাড়ির উঠানে বা ছাদে, তাহলে বুঝবেন কিছু পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। অতীতকে এড়িয়ে যাবেন না, অবশ্যই সমাধান করার চেষ্টা করুন। বাড়িতে হঠাৎ বিড়াল ঢুকে পড়া, পোষ্য বিড়াল না হলেও যদি বাইরের অচেনা কোনো বিড়াল হঠাৎ করে আসতে থাকে, তাহলে বুঝবেন একটা সতর্ক বার্তা। বিশেষ করে আর্থিক বা বিশ্বাসের কোনো জায়গায় সতর্ক থাকতে হবে, সবাইকে বিশ্বাস করা ঠিক না। পাখি মানেই খবর, কখনো ভালো কখনো গুরুত্বপূর্ণ। যদি বারবার জানলায় এসে বসে, জানলায় ঠক্কর দেয়, তাহলে বুঝবেন কোনো খবর কিন্তু আসতে চলেছে। মে মাসে এদের মধ্যে কেউ একজন আপনার বাড়িতে আসবেই। এবার বলি মে মাস কেমন যাবে। ভাগ্য, কেরিয়ার, ব্যবসা দিয়ে শুরু করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনার ভাগ্যস্থান বড় গ্রহ বৃহস্পতির প্রভাবে আছে। এখন বৃহস্পতি ধীরে কাজ করছে, মানে ফল আসবে কিন্তু একটু দেরিতে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসবে জুন মাসের পরে, তখন কিন্তু বড় উন্নতির সম্ভাবনা তৈরি হবে। এখন শুধু একটাই কাজ, ধৈর্য বজায় রাখা। কেরিয়ারের জায়গায় শনিদেব রয়েছেন, আর এখানে আপনার মনে হতে পারে শনিদেব আপনার কাজের জায়গায় চাপ তৈরি করছে এবং আপনার মধ্যেও একটা বিশ্বাস অবিশ্বাসের অবস্থান আসতে পারে। আমি কি ঠিক জায়গায় আছি বা পরিবর্তন দরকার, এইরকম দ্বিধা কিন্তু গত অনেক মাস ধরেই চলছে আপনার মধ্যে। কিন্তু এটা মানসিক চাপের ফল। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যদি ধৈর্য ধরেন, ভবিষ্যতে বড় সুযোগ থাকবে। ব্যবসার দিক থেকে সময়টা বেশ ভালো। শুক্র শক্তিশালী অবস্থানে আছেন, বুধও ভালো প্রভাব দিচ্ছেন। বিশেষ করে ফ্যাশন, অনলাইন কাজ, যোগাযোগ, লাক্সারি পণ্য, সৃজনশীল ব্যবসা, এই সব ক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্কের দিক থেকে আবেগ এই মাসে বেশি থাকবে। পঞ্চম ঘরে কেতু থাকার কারণে সম্পর্কে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মনে হতে পারে ও আমাকে ঠিক বুঝছে না বা আমি যা ভাবছি সেটা মিলছে না, কিন্তু এটা স্থায়ী নয়, কারণ সূর্যের শক্তি এখানে ইতিবাচক প্রভাব রাখছে। তাই ছোটোখাটো সমস্যা এলেও কিন্তু সম্পর্ক পুরোপুরি ভাঙার মতো পরিস্থিতি নয়। বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি শুক্র এখন ভালো অবস্থানে আছেন, এটা খুবই ইতিবাচক দিক। 14ই মের আগে সম্পর্ক স্থিতিশীল থাকছে, কিছু ভালো বোঝাপড়া, সহযোগিতা এবং সমর্থন পাওয়া যাচ্ছে। তবে 14ই মের পর শুক্র রাশি পরিবর্তন করলে, যখন বৃহস্পতির সাথে সংযোগ করবেন, তখন কিছুটা ব্যস্ততা বা দূরত্ব তৈরি হতে পারে। তাই এই সময়টা একটু বুঝে চলতে হবে আপনাকে। স্বাস্থ্য কেমন যাবে? আপনার প্রথম ঘর মানে শরীর, মন এবং ইমিউনিটি। এখানে প্রথম মূল প্রভাব হচ্ছে মঙ্গল যতদিন পর্যন্ত আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ শনিদেবের সাথে রয়েছে, ততদিন পর্যন্ত কিছুটা দুর্বলতা, ঘুমের সমস্যা বা মানসিক চাপ এগুলি আপনি দেখতে পেতে পারেন। মনে হতে পারে ঘুম আসছে না, মাথা ভার লাগছে, অস্থির লাগছে। তার সাথে শনিদেব যুক্ত থাকায় কিন্তু মানসিক চাপ একটু বাড়তে পারে। কিন্তু এখানে একটা বড় পরিবর্তন, 11ই মের পর মঙ্গল যখন আপনার প্রথম ঘরে আসবেন, তখন ধীরে ধীরে শক্তি ফিরে আসবে, শারীরিক এনার্জি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, আর একটি নতুন শক্তি আপনি অনুভব করবেন। এবার আসি সবচাইতে শক্তিশালী জায়গায়, শিক্ষা। আপনার পঞ্চম ঘরে কেতু এখানে কিছুটা বিভ্রান্তি বা মনোযোগে ঘাটতি আনতে পারে। আমরা আগে আলোচনা করেছি কেতু কেমন ধরনের, কিন্তু এখানে সবচেয়ে বড় শক্তি হলো সূর্যদেব। সূর্যদেব প্রথম ঘরে উচ্চ অবস্থায় থাকবেন। এর মানে হচ্ছে এই সময় আপনার স্টাডি, প্রতিযোগিতা, সরকারি পরীক্ষা সব ক্ষেত্রে কিন্তু শক্তিশালী সুযোগ থাকবে। বিশেষ করে 15ই মের আগে সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হবে, আর তার সাথে সূর্য ও বুধ মিলে তৈরি করছে শক্তিশালী যোগ। এটা আপনার মেধা, বোঝার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়াবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে অন্য একটি পর্বে। ধন্যবাদ।